রোজিনাকে বমি করতে দেখে আয়শা জিজ্ঞেস করল, "কি রে, তুই কি প্রেগনেন্ট?" রোজিনা মাথা নিচু করে বলল, "হ্যাঁ।" কথাটা শুনে পায়ের নিচের মাটি সরে গেল যেন আয়শার। কি করবে এখন সে? রোজিনার মা মাথায় হাত দিয়ে বসে পড়ে বলছে, "হায় হায়, এ আমার কি সর্বনাশ হয়ে গেল।" রোজিনা আর আমরা একই জায়গায় ভাড়া ঘরে থাকি। আমার থেকেও রোজিনা 5 বছরের বড়। আমি নতুন এসেছি এই এলাকায়। আমি, আমার মা বাবার একমাত্র মেয়ে আমি। রোজিনা 5 বছরের বড় হলেও আমার সাথে ফ্রেন্ডের মতো মিশত। রোজিনা গার্মেন্টসে জব করত, একজন অপারেটর। সেখানে একটা ছেলের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে যায়। ছেলেটির নাম হলো জসিম। আজ প্রায় 6 বছর ওদের সম্পর্ক। আমাকে একদিন জসিমের কথা সব খুলে বলল। তখন আমার বয়স বেশি না, 14 বছর চলছে। প্রেম ভালোবাসা না করলেও বুঝি। রোজিনা আমাকে বলছে, আমি ব্যাস শুনছি। জসিম প্রতিদিন গার্মেন্টস ছুটির পর রোজিনাকে বাসায় দিয়ে যেত, তবে গেটের বাইরে, ভিতরে প্রবেশ করত না। কারণ রোজিনার মা বোন কেউই জসিমকে পছন্দ করত না। তারও অনেক কারণ ছিল, সেটা আমি পরে জানতে পারি। জসিম সপ্তাহে একবার রোজিনাকে নিয়ে ঘুরতে যেত, কখনো চিড়িয়াখানায়, কখনো পার্কে, কখনো সমুদ্র পার, নানান জায়গায় ঘুরতে নিয়ে যেত। যখনই রোজিনাকে নিজের করে কাছে পেতে চাইতো, কোনো না কোনো হোটেল রুম বুকিং করত। রোজিনাকে ভালোবেসে জসিম বলতো, "মিস বাংলাদেশি, আমি তোমাকে বড্ড ভালোবাসি।" মাঝে মাঝে সবার সামনে বলতো, আর সবাই হাসতো। ওদের ভালোবাসার কথা সবাই জানতো। গার্মেন্টসের প্রতিটা কর্মচারী মুখে মুখে একই কথা, রোজিনা জসিমের বউ। তাই সবাই রোজিনাকে ভাবি ডাকতো। যতক্ষণ রোজিনা কাজে থাকতো সময়টাও খুব ভালোই যেত। বাসায় আসলে বড় বোন আয়েশা আর মা খুব কটু কথা বলতো। দিন তো খাবারও দিত না। জসিম সব কিন্তু জানে, তারপরও কিছু বলছে না। জসিমের ফ্যামিলিতে মা আর বড় ভাই এখনও বিয়ে করেনি। সেজন্য জসিম বিয়ে করতে পারছে না রোজিনাকে, শুধু আশা দিয়ে যাচ্ছে। জসিমকে দেখলেই বোঝা যায় খুব চটপটে ছেলে। এরই মাঝে আমার সাথে পরিচয় হলো জসিমের। জসিম আমাকে ছোট বোনের মতো স্নেহ করত, আমাকে খুব ভালোবাসতো। প্রতিদিন রোজিনার হাতে আমার জন্য এটা সেটা কিনে পাঠাতো, বলতো আমার ছোট বোনটাকে দিয়ে দেবে। এর সম্পর্কে আমার মা বাবা কিছুই জানতো না। মাঝে মাঝে দুজনেই সাথে আমি যেতাম বেড়াতে। রোজিনা বলে যেত, আমরা দুজন আমার এক বান্ধবীর বাসায় থেকে ঘুরে আসি, এই বলে আমাকে নিয়ে যেত। যেদিন ঘুরতে যেতাম আমরা শুধু একা যেতাম না, রোজিনার সাথে আমি যেতাম, জসিমের সাথে জসিমের বন্ধুরা আসতো। জসিম বন্ধুদের বলতো, এই কান খুলে শুনে রাখ, এটা হচ্ছে আমার ছোট বোন, কারো নজর যাতে ওর দিকে না যায়, কথাটা মনে থাকে যেন। ওর বন্ধুরা সবাই আমাকে ছোট বোনের মতো স্নেহ করত। কেউ চকলেট, কেউ আইসক্রিম, কেউ আবার চিপস এনে দিত। আমি নিতে চাইতাম না। জসিম ভাইয়া বলতো, তারপর আমি নিতাম। এভাবে দেখা সাক্ষাৎ চলতে থাকে। এরই মাঝে রোজিনা প্রেগনেন্ট হলো। 2 মাস চলছে, কাউকে বলছে না। ঘরে যদি জানতে পারে তাহলে কিন্তু খুব মারবে। এই প্রথম না, এর আগেও রোজিনা কয়েকবার প্রেগনেন্ট হয়েছে। সেগুলোর কথা ওর ফ্যামিলিতে সবাই জানে। ওর বড় বোন ওর সাথে যেত যখন বাচ্চা নষ্ট করত, তার জন্য খুব মারধর করত ওকে। এমনও দিন যেত পুরো রাত চেয়ারের সাথে বেঁধে রাখত। একদিন আমাকে বলছে, শিফা, তোকে একটা কথা বলবো, কাউকে বলবি না তো? আমি বললাম, কাউকে বলবো না। কি কথা বলো? রোজিনা আমাকে বলল, আমি প্রেগনেন্ট, এখন কি যে করি। রোজি আপু আমাকে কি বলল? আমি কিছুই বুঝলাম না। তাই বললাম, সেটা আবার কি? আমার কথা শুনে রোজি আপু বুঝতে পারল আমি এসব বুঝি না। তাই তিনি বললেন, সে কিছু না,
তুই আমার সাথে একটু ডাক্তারের কাছে যেতে পারবি? আমি বললাম, পারবো, তবে টিউশন থেকে আসার সময়। এমনিতে আম্মু বেরোতে দেবে না। কথা অনুযায়ী আমি টিউশন থেকে আসার সময় আমরা দুজন ডাক্তারের কাছে গেলাম। ডাক্তারটি ছিল একজন মহিলা। রুজিনাকে দেখে উনি চিনতে পারলেন। বললেন, কেমন আছো তুমি? শরীর সুস্থ তো? রুজিনা আপু সব খুলে বলে। সব শুনে ডাক্তার বলে, এখন যদি তুমি বাচ্চাটা নষ্ট করো তাহলে তোমার অনেক ক্ষতি হবে। একে, তুমি রোগা পাতলা। দ্বিতীয়, তোমার শরীরে রক্ত কম। তৃতীয়, এর আগেও তুমি 3টা বাচ্চা নষ্ট করেছো। চতুর্থ, নেক্সট টাইম তুমি আর মা হতে পারবে না। অনেক বড় ক্ষতি হয়ে যাবে তোমার। এই পরিস্থিতিতে আমি কোনোভাবেই বাচ্চা নষ্ট করতে পারবো না। মোট কথা, তোমার জীবনের ঝুঁকি আছে। তাই এবারের বাচ্চাটা তুমি জন্ম দাও। ডাক্তারের কথা শুনে রুজি আপু অনেক ভয় পেয়ে গেলেন। কি বলবে বুঝে উঠতে পারছে না। ডাক্তার আরও কয়েকদিন ভাবার সময় দিল। আমার সামনেই সব কথা হয়েছে। কিছু না বুঝলেও সব আমি শুনেছি। বাসায় চলে এলাম। বাসায় এসে আরেক বিপদ। রোজিনা বমি করতে শুরু করলো। তা দেখে আয়েশা আপু সব বুঝে গেল। তিনি জিজ্ঞেস করলেন, কিরে, তুই কি আবার প্রেগনেন্ট? রোজিনা আপু কি বলবে ভেবে পাচ্ছে না। চুপ করে দাঁড়িয়ে আছে। আয়েশা আপু আবার চিৎকার করে জিজ্ঞেস করলো, কিরে, কথা বলছিস না কেন? তুই কি আবার প্রেগনেন্ট? রোজি আপু মুখে কিছু না বলে মাথা নাড়ল। ঠিক তখনই আয়েশা আপু পায়ে থেকে জুতো খুলে মারতে শুরু করলো। মারতে মারতে হাঁপিয়ে গেছে। কান্নায় ভেঙে পড়ে বলল, হারামজাদি, তোর লজ্জা করে না? আর কতবার এসব করবি? এই নিয়ে 4বার। আশেপাশের লোক কি বলবে একবার ভেবে দেখেছিস? মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়েছিস। একবার মায়ের কথা ভেবেছিস? তোর জন্য বাহিরে মুখ দেখাতে পারি না, সবাই ছিছি করে। কেন করছিস এগুলো তুই? অমানুষটা তোকে ইউজ করছে। কোনো দিনও তোকে বিয়ে করবে না। তারপরও তুই বারবার ওর কাছে ছুটে যাচ্ছিস। আমি বাইরে থেকে জানালা দিয়ে সব দেখছি। সেই দিকে আয়েশা আপুর খেয়াল নেই। রোজিনা ওভাবেই মেঝেতে পড়ে আছে। রাতে বেচারিকে আর খাবার দিল না। সারা রাত না খেয়েছিল। পরের দিন রোজিনা রেডি হয়ে কাজে চলে গেল। এ ব্যাপারে জসিমকে কিছুই বলেনি, শুধু প্রেগনেন্টের কথা বলেছে। ডাক্তার কি বলেছে সেগুলো বলল। জসিম রোজিনার হাত ধরে সান্ত্বনা দিয়ে বলল, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। এবার লাস্ট, নেক্সট টাইম আমরা আর বাচ্চা নষ্ট করব না। এবারের মতো বাচ্চাটা নষ্ট করে ফেলো। যত টাকা পয়সা লাগে আমি দেব। তোমার কোনো ক্ষতি হতে দেব না। আমি তোমাকে বড় ডাক্তার দেখাবো। কোনো টেনশন করো না, ভরসা রাখো আমার উপর। সেদিন রাতে ওরা আবার সঙ্গম করল হোটেলে গিয়ে। ওই দিন রাতে রোজিনা বাসায় আসতে আসতে অনেক দেরি হয়ে গেল। রাত তখন 1টা বাজে। এত রাত পর্যন্ত কোনো গার্মেন্টস খোলা থাকে না। 10টার মধ্যেই ছুটি হয়ে যায়। তাহলে এত রাতে রোজিনা কোথায়? সেই টেনশনে আয়েশা আপু ঘরের মাঝে পায়চারি করছে আর রোজিনার জন্য ওয়েট করছে। 1টা বাজে যখন রোজিনা ঘরে প্রবেশ করল, অমনি আয়েশা আপু ওকে চেপে ধরল। জিজ্ঞেস করল, কোথায় গিয়েছিলি এত রাত পর্যন্ত? রোজি আপু বলল, কাজ ছিল। আয়েশা আপু গর্জিয়ে উঠে বলল, ওই অমানুষের সাথে রাত কাটাতে গিয়েছিস তাই না? তোর লজ্জা করে না? বিয়ে ছাড়া একটা পরপুরুষের সাথে রাত কাটাতে তোর বিবেকে বাঁধে না? লোকজন ছিছি করছে, সেগুলো তোর চোখে পড়ে না? একটা কাজ কর না, মরে যা তুই। তাহলে অন্তত আমরা সুখে শান্তিতে বাঁচব। আমাদের মান সম্মানের তোর কাছে কোনো পরোয়া নেই। রোজি আপু কোনো উত্তর দিল না। চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তা দেখে আয়েশার আরও রাগ উঠল। এবার কিচেন থেকে একটা লাঠি নিয়ে এসে খুব মারল। রাতেও খাবার দেয়নি।
এমনিতে জসিমের সাথে খেয়ে এসেছে। পরের দিন আবার কাজে গেল। সেদিন ফুল হাতার সালোয়ার কামিজ পরে গেছে। মারের দাগগুলো কেউ যেন দেখতে না পায়, বিশেষ করে জসিম। জসিম সব জানলেও ওকে যে মারে সেটা জানতো না। রোজি আপু সেটা কখনো বলেনি। ওদের এই অবৈধ সম্পর্কের কথা অনেকেই জানতো, আবার অনেকেই জানতো না। যারা জানতো তারা বলতো, জসিম মনে হয় রোজিনাকে শুধু ইউজ করছে, তা না হলে বিয়ে কেন করছে না। নানান জনে নানান কথা বলতো। আজও ঠিক একই সময় কাজ শেষে বাসায় ফিরল রোজিনা। আয়েশা ওয়েট করছিল রোজিনার জন্য, ডাক্তারের কাছে যাবে বলে। রোজিনা আসতেই আয়েশা আপু বলল, রেডি হয়ে নে, ডাক্তারের কাছে যাব। রোজি আপু কি বলবে ভেবে পাচ্ছে না। অলরেডি ডাক্তারের কাছে গিয়েছিল সে, সেটা কিন্তু আয়েশা আপু জানে না। এখন যদি আবার ডাক্তারের কাছে যায় তাহলে তো ডাক্তার সব বলে দেবে আপাকে। মনে মনে ভাবছে কি বলবে। রোজি আপুকে চুপ থাকতে দেখে আয়েশা আপু আবার বলল, কিরে চুপ করে আছিস কেন? যা রেডি হতে, রাত হয়ে যাচ্ছে, পরে মেডিকেল বন্ধ করে দেবে। রোজি আপু মাথা নিচু করে ভয়ে ভয়ে বলল, আমার ভালো লাগছে না, কাল যাব। আয়েশা আপু বলল, কেন, কি হয়েছে? আমি তো দেখছি তুই সুস্থই আছিস, তাহলে সমস্যা কি? যত দেরি হবে তত সমস্যা বাড়বে। বেশি তো দূরে না মেডিকেল, 10 মিনিটের রাস্তা। আমি রিক্সা ডেকে নিচ্ছি, তুই রেডি হয়ে নে। রোজি আপু আবার বলল, বললাম তো কাল যাব, আজ না। এমনিতেও ভালো লাগছে না, আজ আরও কাজ বেশি ছিল, তাই খুব টায়ার্ড লাগছে। রুজিনের কথা শুনে আয়েশা আপু রেগে গিয়ে বলল, কত ঢং, আরও কত কী যে দেখতে হবে কে জানে। লজ্জা শরমের মাথা খেয়েছে। দেখ রুজি, হয়তো তুই আমাদের কথা মতো চলবি, না হয় বাড়ি থেকে বেরিয়ে যাবি। তোর জন্য আমরা মানুষের লাঞ্ছনা গঞ্ছনা শুনতে পারবো না। আমি নিজে একজন অসহায়। তোর দুলাভাই অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাওয়ার পর থেকে মেয়েটাকে নিয়ে কোনো মতে আগলে আছি। তোর জন্য আমার মেয়েটার ভবিষ্যৎ খারাপ হতে দিতে চাই না। কথায় আছে না, দেখ দেখতা কর্মশিক্ষা। তুই যা করবি তার আসর আমার মেয়ের উপরে যেন না পড়ে। এখন সে 4 বছরের। 2 দিন পরে বড় হয়ে যখন তোর এসব কাণ্ডজ্ঞান দেখবে, তাহলে বুঝতে পারছিস কতটা প্রবলেমে পড়তে হবে আমাকে। তাই বলছি, হয়তো শুধরে যা, নয়তো এখান থেকে চলে যা। যদি আমাদের সাথে থাকতে হয় তাহলে ওই অমানুষটার থেকে দূরে থাকতে হবে। কোনো রকমের সম্পর্ক ওর সাথে থাকা চলবে না। 6 বছর পর্যন্ত তোকে ইউজ করছে, কতজনে কত কথা বলছে, এসব কি ওর কানে যায় না? যদি ও তোকে ভালোবাসে তাহলে বিয়ে করছে না কেন? এমন না যে ওর স্যালারি কম, ভালোই বেতন পায়, তাহলে আর কিসের সমস্যা? এখন তো তুই শুধু মুখে বলছিস বিয়ে করার জন্য, যখন জোর করবি তখন দেখবি তোকে ছেড়ে পালিয়ে যাবে। ওর যা চাই তা তো পেয়ে গেছে, খালি ঢোলা নিয়ে ও কি করবে? দেখ, তুই যদি ওকে ছেড়ে নিজেকে শুধরাতে পারিস তাহলে আমরা এই এলাকা ছেড়ে চলে যাব। রুজি কোনো কথা বলল না, মাথা নিচু করে সব শুনে যাচ্ছে। পাশ থেকে রুজির মা আয়েশাকে উদ্দেশ্য করে বলল, তোর কথা ওর এক কান দিয়ে যাচ্ছে আর অপর কান দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমাদের কথা যদি শুনতো তাহলে আরও আগেই শুনতো। আমাদের জন্য ওর কোনো পরোয়া নেই। রুজি আপু আর কথা বাড়ালো না, চুপচাপ রুমে চলে গেল। রাতের খাবার না খেয়ে ঘুমিয়ে পড়ল। সকালে কাজে যাবার সময় আয়েশা আপু ডেকে বলল, একটু তাড়াতাড়ি ফিরিস, ডাক্তারের কাছে যাব তোকে নিয়ে। রুজি আপু মাথা নেড়ে চলে গেল। যাবার সময় আমাকে বলে গেল, কাল শুক্রবার আমরা বেড়াতে যাব, কেমন? আমি সম্মতি জানালাম। আর কথা বাড়ালো না রুজি আপু, কাজে চলে গেল।
সেদিন রাতে রুজি আপু ইচ্ছে করে দেরি করে ফিরেছে, যাতে ডাক্তারের কাছে যেতে না হয়। 11টা বাজে রুজি যখন ঘরে প্রবেশ করল, অমনি আয়শা আপু সামনে এসে দাঁড়ালো। কটমট চোখে তাকিয়ে আছে। কিছুক্ষণ এভাবে তাকিয়ে থেকে বলল, "কি রে, আমি তোকে বললাম না তাড়াতাড়ি আসার জন্য? তাহলে এত লেট করলি কেন? এখন তো মেডিকেল বন্ধ হয়ে গেছে।" রুজি আপু কি বলবে ভেবে পাচ্ছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। আয়শা আপু আর কিছু না বলে কিচেন থেকে লাঠি নিয়ে এসে মারতে শুরু করলো। ওদের চেঁচামেচি আমাদের রুম পর্যন্ত আসে। মার খাওয়ার পর রুজি আপু রুমে চলে গেল। পরের দিন শুক্রবার জসিমের সাথে বেড়াতে যাবে, সেজন্য নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করল। নানান রকমের টেনশন মাথায়। এসব ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়ল। যথারীতি পরের দিন বিকেলের দিকে আমরা রেডি হয়ে ঘুরতে গেলাম। জসিম ভাইয়ের সাথে তার 3 জন ফ্রেন্ড এসেছে। আমরা সবাই নরম ঘাসের উপর বসে আড্ডা দিচ্ছি। চীনা বাদাম চনাবুট ভাজা খাচ্ছি সবাই মিলে। কিছুক্ষণ পর রুজি আপু বলল, "আমি একটু ওয়াশরুম থেকে আসি।" এই বলে তিনি ওয়াশরুমে চলে গেলেন। আমি জসিম ভাইয়াকে বললাম, "ভাইয়া, আমি কিছু কথা বলবো আপনার সাথে।" জসিম ভাইয়া বলল, "বল, কি বলবি?" আমি বললাম, "যা বলবো তা আপনাকে রাখতে হবে, তা না হলে বলে কোনো ফায়দা নেই।" জসিম ভাইয়া বলল, "ঠিক আছে, প্রমিস করছি।" তারপর আমি বিস্তারিত সব ঘটনা খুলে বললাম। আরও বললাম, "দেখো, তুমি কিন্তু আমাকে কথা দিয়েছ, আমি যা বলবো সেটা রাখবে। তুমি রুজি আপুকে বিয়ে করো। তোমার জন্য প্রতিনিয়ত মা বোনের কথা শুনে আসছে, এবং কি আয়শা আপু তো মারধর করে। বেচারি, কাকে বলবে মনের দুঃখের কথা? তুমি তো তোমার মন মতো করে যেমন চাইছো তেমন করছো। একবারও কি ভাবছো সমাজে ওকে কত কথা শুনতে হয়? শুধু তোমার জন্য ওর মান সম্মান সব ধুলোয় মিশে গেছে। এখন তো ডাক্তার বলে দিয়েছে, যদি বাচ্চা নষ্ট করে তাহলে খুব সমস্যা হবে, হয়তো মারাও যেতে পারে। তুমি কি চাও অকালে ওর জীবনটা শেষ হয়ে যাক? ওর দায়িত্ব ও পালন করেছে, এখন তুমি বাধ্য তোমার দায়িত্ব নিভানোর জন্য। আশা করি তুমি আমার কথাগুলো বুঝতে পেরেছ। আমার অনুরোধ, তুমি ওকে নিয়ে যাও, নতুন একটা জীবন দাও।" জসিম ভাইয়া আমাকে বলল, "দেখ, আমি এসব কিছুই জানতাম না। রুজিনা আমার জন্য এত কিছু সহ করে এসেছে। ঠিক আছে, আমি তোর কথা রাখব, তবে এটা তুই রুজিনাকে বলবি না। ওর জন্য সারপ্রাইজ হিসেবে থাকুক। আগামী শুক্রবার আমরা বিয়ে করব। 1 সপ্তাহের ভিতরে সব আয়োজন করতে হবে।" ওই দিন আমাদের প্ল্যান অনুযায়ী রুজিনাকে কিছুই বলা হলো না। দেখতে দেখতে 1 সপ্তাহ হয়ে গেল। শুক্রবারে রুজিনা জসিম ঘুরতে বেরোনোর কথা আমাকে বলেছিল, কিন্তু সেদিন আমি যেতে পারিনি, কারণ গ্রামের বাড়ি থেকে আমার নানু আর খালামণি এসেছিল আমাকে দেখতে। ওরা চলে গেল যেখানে সব কিছু তৈরি করে রেখেছিল মের বন্ধুরা। ভালোই ভালোই ওদের বিয়ে হয়ে গেছে। রুজি আপু খুব খুশি হলেন। জসিম ভাইয়াকে বললেন, "আমি ভাবতেও পারিনি এত তাড়াতাড়ি এভাবে সারপ্রাইজ পাবো। আসলেই আমি খুব লাকি।" জসিম ভাইয়া বলল, "তুমি কিছুই জানো না। শিফা আমাকে যদি সব খুলে না বলতো, তাহলে তো আমি জানতেই পারতাম না তোমার উপরে এত অত্যাচার হচ্ছে। আর তুমি আমাকে কিছুই বলনি, এমন কেন করলে?" রুজি আপু বলল, "দেখো, এমনিতেও আমার জন্য আমার ফ্যামিলি অনেক অশান্তিতে ভুগছে। বাহিরের লোকজন নানান কথা বলে। তারপরও যদি আমি তোমাকে এসব বলতাম, তাহলে আমার ফ্যামিলি আরও ছোট হয়ে যেত। আমি চাই না আমার জন্য আমার ফ্যামিলি তোমার কাছে ছোট হোক। তাই আমি বাধ্য হয়ে সব কিছু গোপন করেছি। তার জন্য আমাকে ক্ষমা করে দাও। আর আমি বাসায় গিয়ে শিফাকে ধন্যবাদ জানাবো, ওর জন্য একটা গিফট কিনে দিও।" জসিম বলল, "তা তো দেবই,
কিন্তু তুমি তো এখন বাসায় যেতে পারবে না, কারণ আজ আমাদের বাসর রাত। রোজি আপু মুচকি হেসে বলল, বাসর রাত তো আরও আগেই কতবার করে ফেলেছ, তার কোনো হিসাব আছে? আর এখন আসছো বাসি বাসর রাত করতে? জসিম ভাইয়া বলল, ভালোবাসা কখনো বাসি হয় না। যাকে ভালোবাসি, যার জন্য অটল ভালোবাসা রয়েছে, সেই ভালোবাসা সারা জীবনই থাকে। আমার জীবনে তোমার জন্য অফুরন্ত ভালোবাসা এখন যেমন আছে, পরেও ঠিক তেমনই থাকবে। শোনো মিস বাংলাদেশি, আমি তোমায় বড্ড ভালোবাসি। রয়েছো তুমি আমার এই মনে, কখনো যাব না তোমায় ছেড়ে। তুমি আছো আমারই মনের গহীনে, বাসবো ভালো তোমায় আপন করে। এই বলে রুজিনাকে জড়িয়ে ধরল জসিম। পিছনে যে বন্ধুরা দাঁড়িয়ে আছে সেটাই খেয়াল করল না। মান্নান গলা ছেড়ে বলল, পিছনে একটু লক্ষ্য কর ভাই। জসিম বলল, কাবাবের মাঝে হাড্ডি না হয়ে যা তো দেখি, বাসর রাত ভালোভাবে করতে দে। তারপর ওর বন্ধুরা হাসতে হাসতে চলে গেল। বাসর রাতে একে অপরকে আলিঙ্গন করে মনের রোমান্টিক চাওয়া পাওয়াগুলো আদান প্রদান করতে লাগলো। জসিম বলল, আমার জন্য তোমাকে অনেক কষ্ট সহ করতে হয়েছে, এখন থেকে কোনো কষ্টই করতে হবে না, কথা দিচ্ছি। জসিম আরও বলল, একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? রুজি আপু বলল, কি বলবে বলো। জসিম ভাইয়া বলল, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। রুজি আপু ভুরু কুচকে বলল, ভালোবাসো, এটা প্রতিদিনই শুনি, আজ আবার নতুন করে কি হলো? জসিম ভাইয়া বলল, না মানেই দেখছিলাম। বাসর রাতে বউকে নতুন করে ভালোবাসি বললে, বউ যদি নতুন করে পটে যায়, সেটাই ট্রাই করছি। রুজিনা বলল,